প্রফেশনাল সিভি সাধারণত কন্টেন্টের উপরে বেস করে তৈরি করা হয় এবং প্রফেশনাল সিভিতে সাধারণত 10 ধরনের কন্টেন্ট থাকে। যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের এই 10 ধরনের কন্টেন্ট প্রফেশনাল সিভিতে থাকাটা অত্যন্ত জরুরি। সো আজকের এই ভিডিওটা দেখে আপনি আপনার নিজের রেজুমি নিজেই ইভ্যালুয়েট করতে পারবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার এই রেজুমিটা 10-এর ভিতরে কত স্কোর করলো, এবং আপনার স্কোর যদি কিছুটা কম হয়ে থাকে তাহলে আপনি আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন এবং সেগুলো সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সো চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে আসি। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। একজন ফ্রেশ গ্র্যাজুয়েট তার রেজুমি বা সিভি কিভাবে ইভ্যালুয়েট করবে, তাকে 10টা পয়েন্টের উপরে বেস করে তার রেজুমিটাকে ইভ্যালুয়েট করতে হবে। সো আপনি যদি একজন ফ্রেশ গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এবং আমি যে 10টা পয়েন্টের কথা বললাম এই 10টা পয়েন্টের ভিতরে আপনার স্কোর কত হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাম্বার 1, আপনার ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স। সো প্রফেশনাল রেজুমিতে সবচাইতে বেশি জরুরি যেটা সেটা হচ্ছে আপনার ইন্টার্নশিপ করা। ইন্টার্নশিপ ক্যান বি পেইড, ইন্টার্নশিপ ক্যান বি আনপেইড, হোয়াট এভার ইজ দ্য ইস্যু। আপনার 4-5টা কোম্পানিতে ইন্টার্নশিপ থাকতেই পারে। প্রথম বর্ষ শেষ হয়ে গেলে যে অবসর সময় পাওয়া যায় ইন্টার্নশিপ করুন, দ্বিতীয় বর্ষে করুন একবার, তৃতীয় বর্ষে করুন, চতুর্থ বর্ষে করুন। প্রথমে আনপেইড ইন্টার্নশিপ করুন, পরে পেইড ইন্টার্নশিপ করুন, বাট ইন্টার্নশিপ করুন এবং সেই এক্সপিরিয়েন্সগুলোকে রেজুমিতে লিপিবদ্ধ করুন। সেকেন্ড যেটা সেটা হচ্ছে পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। পার্ট টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কীরকম? যেমন ধরেন আপনার ইউনিভার্সিটিতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস হয়, আপনি দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো একটা দোকানে কাজ করছেন। তাহলে কি হলো, দিনের একটা আংশিক সময় আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করছেন। এটাকে বলা হয় হচ্ছে খণ্ডকালীন জব বা পার্ট টাইম জব। সো আপনার পার্ট টাইম জব এক্সপিরিয়েন্স থাকলে সেটাকে রেজুমিতে অ্যাড করুন। থার্ড যে এক্সপিরিয়েন্সটা বলবো সেটা হচ্ছে ভলেন্টারি অ্যাক্টিভিটিস। ধরেন ঢাকায় বাণিজ্য মেলা হচ্ছে, বই মেলা হচ্ছে, আপনি সেই মেলায় ভলেন্টারি হিসেবে কাজ করছেন। আপনার ইউনিভার্সিটিতে জব ফেয়ার হচ্ছে, আপনি সেখানে কাজ করছেন। একটা সেমিনারের আয়োজন করা হয়েছে, সেখানে আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। সো বিভিন্ন জায়গায় এই ভলেন্টিয়ারি হিসেবে কাজ করার পরিমাণ বাড়িয়ে দিন এবং এগুলোকে রেজুমিতে লিপিবদ্ধ করুন। 4 নাম্বার আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। সো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই সমস্ত জায়গা থেকে আপনার যদি কোনো অ্যাওয়ার্ড বা লেটার অফ অ্যাপ্রিসিয়েশন থেকে থাকে সেগুলোকে রেজুমেতে লিপিবদ্ধ করুন। 5 নাম্বারে আমরা যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে পাঠ্যসূচি বহির্ভূত কর্মকাণ্ড। কীরকম? যেমন ধরেন আপনার নাচ, গান, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ডিবেট, এই কাজগুলো এগুলো কি আপনার কারিকুলামের ভেতরে ছিল না। এই কাজগুলো আপনি কারিকুলামের বাহিরে করেছেন, তাই এগুলোকে বলা হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এবং এই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোকে আপনাকে আপনার রেজুমিতে অ্যাড করতে হবে। এরপরে যে পয়েন্টটা আসে 6 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো মানে কি? শহীদ, কারিকুলাম মানে কি? পাঠ্যসূচি। সো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কারিকুলামের সঙ্গে সম্পর্কিত বা সম্পৃক্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে। যেমন ধরেন আপনি একটা সাবজেক্ট পড়েছেন বিজনেস রিসার্চ, এবং এই সাবজেক্টটা পড়তে গিয়ে আপনাকে দেখা গিয়েছে হয়তো আপনার অনলাইনে বই কেনার প্রবণতা কেমন এইরকম একটা টপিকের উপরে আপনাকে রিসার্চ করতে হয়েছে। এই রিসার্চটা করার জন্য আপনাকে ফিল্ড লেভেলে গিয়ে ডেটা কালেক্ট করতে হয়েছে। আপনাকে নির্দিষ্ট রকমের স্টেক হোল্ডারদের সঙ্গে কোয়েশ্চেনারি তৈরি করে, ডেটা কালেক্ট করে, ডেটা অ্যানালাইসিস করে, হাইপোথেসিস ডেভেলপ করে, রিপোর্ট তৈরি করে, রিপোর্ট সাবমিট করে, প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে আপনার কাজটা কমপ্লিট করতে হয়েছে। সো এই যে কাজটা করলেন এই কাজটা কিন্তু আপনার কারিকুলামের সঙ্গে সম্পর্কিত, এবং এই কাজের যে ফলাফল সেটা আপনার মূল রেজাল্টের সাথে সম্পর্কিত, যার কারণে এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। এরপরে যেটা 7 নম্বরে আছে সেটা হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। সো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস কীরকম? যেমন ধরেন হয়তো বন্যার্তদের মাঝে ত্রাণ নিয়ে গিয়েছেন, শীতার্তদের মাঝে খাবার নিয়ে গিয়েছেন, এই ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস। সো আপনার সিএসআর অ্যাক্টিভিটিসগুলো কী কী সেগুলো এখানে লিপিবদ্ধ করতে হবে। 8 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে মেম্বারশিপ। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন অ্যাসোসিয়েশনের আপনি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে এই মেম্বার হিসেবে বা কোন পদে আপনি কাজ করছেন সেই পদে আপনার অ্যাক্টিভিটিসগুলো কী কী সেটা কিন্তু আপনার রেজুমিতে উল্লেখ করতে হবে। 9 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান। প্রফেশনাল লাইফে ডেভেলপ করার জন্য প্রফেশনাল কোয়ালিফিকেশানের কোনো বিকল্প নাই। আপনি চাইলে মার্চেন্ডাইজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স যে কোনো টপিকের উপরে আপনি চাইলে একটা ডিপ্লোমা করতে পারেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে পারেন, পিজিডি করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, বাট
মানে প্রফেশনাল কোয়ালিফিকেশন রেজুমে মেকিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই অংশটা ব্ল্যাঙ্ক থাকা যাবে না। 10 নাম্বার যেটা সেটা হচ্ছে ট্রেনিং। ট্রেনিং ইজ এ মাস্ট। সো অন্তত পক্ষে 8-10টা ট্রেনিং আপনার থাকা উচিত। ট্রেনিংগুলো অনলাইন হতে পারে, ফিজিক্যাল হতে পারে, যে কোনো পদ্ধতিতেই হোক না কেন ট্রেনিং থাকা উচিত। আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন তো, যে কোনো একটা অর্গানাইজেশনে 10 জন সিভি ড্রপ করলো, কাকে ডাকবে? যার ট্রেনিং আছে তাকে ডাকবে নাকি যার ট্রেনিং নেই তাকে ডাকবে? অবশ্যই যার ট্রেনিং আছে তাকে ডাকবে। সো ট্রেনিং আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দেয়। এই যে 10টা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এখন যদি আমি আপনাদেরকে বলি যে এখনই আপনি আপনার রেজুমিটা তৈরি করুন এবং তৈরি করতে গিয়ে দেখুন এই 10টা পয়েন্টের ভিতরে কতগুলো পয়েন্ট আপনার আছে, কতগুলো পয়েন্ট আপনার নাই। সো যার যত পয়েন্ট থাকবে তার স্কোর তত, এবং এই স্কোরটাকে আমাদের কমেন্টে জানিয়ে দিন। আপনার যদি স্কোর 10-এর ভিতরে আউট অফ 10 না হয় তাহলে দুশ্চিন্তার কিছু নাই। আপনার জন্য খুব সুসংবাদ হচ্ছে এটাই যে আপনি আপনার দুর্বলতাগুলো বুঝতে পারলেন। যেই অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে আপনি এখনও সম্পৃক্ত হতে পারেননি, সামহাও এই অ্যাক্টিভিটিসগুলোর সঙ্গে নিজেকে সম্পৃক্ত করুন, সো দ্যাট আপনার জন্য বাই দ্য এন্ড অফ 4th ইয়ার আপনি যেন 10 আউট অফ 10 স্কোরের একটা প্রফেশনাল স্মার্ট রেজুমে তৈরি করতে পারেন। ধন্যবাদ।